আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে আমার কি হয়েছিল। আমি ওই সময় রূপপুর ডাকবাংলো ঈশ্বরদীপ, সেখানে আমি ফুড মুভমেন্টে ডিপ্লয়েড ছিলাম। কবে ডিপ্লয় আমাকে করা হয়েছিল ফুড মুভমেন্টের জন্য আমি এটা বলতে পারবো না, তবে 74 সালে যখন দুর্ভিক্ষ হয় বাংলাদেশে, তখন হার্ডিঞ্জ ব্রিজ, যেটা পাকশিতে, এই ব্রিজটার একটা স্প্যান ভাঙা ছিল। কে ভেঙেছে আমি জানি না। তখন ওর পশ্চিম পাশে টেম্পোরারি ঘাট তৈরি করে মংলা বন্দর থেকে যে ওয়াগন ভর্তি চাল আসতো সেগুলো পার করা হতো। তো ওখানে সম্ভবত 7 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ছিল দায়িত্বে। ক্যাপ্টেন ওয়ালি ওই সময় ওটার দায়িত্বে ছিলেন সম্ভবত, আমার যা খেয়াল পড়ে এখন। আমি তার কাছ থেকে দায়িত্ব বুঝিয়ে নিই এবং আমার মেমোরি বলছে যে তারা 3টার বেশি ওয়াগন পার করতে পারেনি। কিন্তু আমি দায়িত্ব নেওয়ার পরে 75টা পর্যন্ত আমি ওয়াগন পার করেছিলাম। আরও বেশি করতে পারতাম, কিন্তু আমাকে বলে দেওয়া হয় যে এত বেশি চাল খাদ্যদ্রব্য খালাস করার জন্য অসুবিধা হচ্ছে, কাজে তুমি 75টার বেশি করো না। তো এই বিষয়ে আমি, যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমি পরে এই নিয়ে আলোচনা করব। তবে বঙ্গবন্ধু যখন নিহত হন সেদিনের ঘটনা আমি বলি। আমি সকালবেলা চেয়ারে বসেছিলাম, পিটি করে এসে চেয়ারে আমি বসে আছি, চা খাবো। এমন সময় জহির নামে একজন ওয়ার ইনজার্ড এক সৈনিক, তার ডান হাতটা গুলিতে আহত হয়েছিল, ও ডান হাত চালাতে পারতো না। বাম হাতে একটা রেডিও নিয়ে দৌড়ে আসছে আমার দিকে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে দৌড়ে এসে আমাকে বলছে, স্যার শোনেন শোনেন, রেডিও শোনেন, স্যার বঙ্গবন্ধু নিহত হয়েছেন। তখন আমি খুব সম্ভবত মেজর ডালিমের কণ্ঠ শুনলাম যে বঙ্গবন্ধুকে নিহত করা হয়েছে। এটা শোনার পরে ওই সময় ক্যাপ্টেন হিসেবে আমার প্রতিক্রিয়া কি হয়েছিল এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না। তবে আমি প্রথমেই যেটা আমার মনে এসেছিল সেটা হলো এই, যে এখন যে পাবনা ক্যাডেট কলেজ, তখন সেটা মডেল স্কুল ছিল, সেখানে 4 রক্ষী বাহিনী ব্যাটালিয়ন লোকেটেড ছিল এবং ওইটার লিডার ছিলেন আলমগীর, লিডার আলমগীর। আমার সঙ্গে পরিচয় ছিল, আমি সেখানে কয়েকবার গেছি যখন আমি পাকশিতে ছিলাম ফুড মুভমেন্টে। সেও আমার এখানে এসেছিল। সে এখন হায়াতে নাই, মারা গেছে। এএসসিতে সে রিমাস্টারিং হয়েছিল যখন রক্ষী বাহিনীকে বাংলাদেশে আর্মির সঙ্গে সংযুক্ত করা হয়, মার্চ করা হয়। তো আমার খেয়াল পড়লো যে এখানে রক্ষী বাহিনী আছে, 4 রক্ষী বাহিনী ব্যাটালিয়ন, এটা আমাদের উপর আক্রমণ করবে। তো আমার সঙ্গে মাত্র 30 জনের মতো সৈনিক, একটা প্লাটুন। তো আমি, আমার যে সিনিয়র জেসিও ছিল সিদ্দিক সাহেব, তাকে আমি ডাকলাম, ডেকে বললাম যে আপনি 3 ভাগে ভাগ করেন, 3টে সেকশন দিকে ডিপ্লয় করে দেন, যেদিক থেকে রক্ষী বাহিনী আসতে পারে, যে যাতে করে আমরা কুইক অ্যাকশনে যেতে পারি। আর একটা রিজার্ভ সেকশন আপনি রাখেন, যদি প্রয়োজন পড়ে তাহলে ওটাকে আমরা ব্যবহার করব। এইভাবে করে ডিপ্লয় করে দিয়ে আমি বসে আছি। তো আমি পশ্চিম দিকে মুখ ঘুরে দেখি যে ওখানে 4-5টা ট্রাক ছিল। ফুড মুভমেন্টের জন্য ওই ট্রাকগুলো ব্যবহার করা হতো, খাদ্যদ্রব্য বিভিন্ন জায়গায় পাঠাবার। দেখি ট্রাকগুলো নাই, চলে গেছে। ড্রাইভাররা বোধহয় রাত্রেই রেডিও শুনেছে, তারা চলে গেছে আমাকে না জানিয়ে। দেখলাম ওই সময় অস্ট্রেলিয়ান গিফট ল্যান্ড রোভার গাড়ি, অনেক বড় বড় জিপ ছিল ওই সময়, মাস্টার্ড কালারের। তো ওইরকম একটা জিপ রিকুইজিশন ছিল আমার জন্য। তো ওর ড্রাইভার কাশেম, আমার নামটা এখনো খেয়াল আছে, পরে একজন মিনিস্টারের ড্রাইভার তিনি হয়েছিলেন। তো সে আছে, তো তাকে আমি ডাকলাম, ডেকে আমি বললাম ট্রাকগুলো কই? বলে যে স্যার ট্রাকগুলো রাত্রে চলে গেছে। তা আপনি ঘুমিয়েছিলেন, এই জন্য আর আমি ডাকিনি, বঙ্গবন্ধু স্যার নিহত হয়েছেন এটা আমরা রাত্রে জানতে পেরেছি। যাই হোক, আমি বসে আছি, কি করব, এই কি করবো, মানে আমি তো ডিপ্লয় করে দিয়েছি 2টো সেকশনকে, আর একটাকে রিজার্ভ রেখেছি। রেখে আই ওয়াজ ওয়েটিং, কাউন্টিং মাই টাইম, যে কি হচ্ছে এটা, এখানে যে কখন আক্রমণ হয়। এমন সময় পাবনার ডিসি, ডেপুটি কমিশনার ওই সময়, আলী হায়দার খান, উনি হলেন জেনারেল এমএজি ওসমানের আপন ভাগ্নে, যাকে আলী হায়দার চাকমা বলে ডাকা হয়। আপনি সিভিল
সার্ভিসের যারা আছেন সেক্রেটারি বা সচিব যারা আছেন তারা জানবেন তাকে। তিনি হিল ট্র্যাক্সে অনেকদিন ছিলেন এবং পাহাড়ের মানুষের খুব উপকার করেছিলেন। এই জন্য পাহাড়ের মানুষ তাকে আলী হায়দার চাকমা বলে ডাকে। খুব ফর্সা, সুন্দর রং, যেমন লম্বা তেমনি ফর্সা তেমনি সুন্দর। তো উনি আমাকে টেলিফোন করলেন, টেলিফোন করে আমাকে বলছেন যে ক্যাপ্টেন সাহেব, ঢাকার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, আমরা কোনো কিছু জানতে পারছি না, অনেক চেষ্টা করেছি, তো এখন তো আপনাকে আসতে হবে আমাদের এখানে, অ্যান্ড ইউ উইল হ্যাভ টু টেক ওভার দ্য ডিস্ট্রিক্ট। আমার কাছ থেকে মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনাকে এই জেলা মানে নিতে হবে, দায়িত্ব নিতে হবে। তো আমি বললাম যে আমি দেখি আমার সিওর সঙ্গে যোগাযোগ করে আমি আপনাকে জানাবো। তো আমি ওয়াইল্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু সিওকে পেলাম না, কোনো অফিসারকেই আমি যোগাযোগ করতে পারলাম না। তারপরে আরেকটা টেলিফোন আসলো, তো ক্যাপ্টেন নজরুল 45th লং কোর্সের সময় সে আমাকে রিং করলো, তার বাড়ি পাবনা, পরে তিনি মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছেন, ডিজিএফআই ছিলেন, এখনো তিনি জীবিত আছেন। তিনি আমাকে রিং করলেন যে স্যার আমি তো ছুটিতে আছি, তা আমি কি আপনার সঙ্গে এসে জয়েন করবো? আমি বলছি মোস্ট ওয়েলকাম, আসো, তুমি আসলে তো খুবই ভালো হয়। তো তার কিছুক্ষণের মধ্যেই সে আসলো, কিভাবে এসছে আমি এই মুহূর্তে আমার খেয়াল নেই, সে এসে আমার সঙ্গে জয়েন করলো। তখন আমি একটু শক্তি পেলাম, বল পেলাম যে যাই হোক আরেকজন অফিসার আসছে। তো তখন আমি তাকে বললাম যে এরকম আমি তো দুটো সেকশনকে ডিপ্লয় করেছি এবং 4 রক্ষী ব্যাটালিয়নের তরফ থেকে আমাদের উপর আক্রমণ হতে পারে এরকম একটা ধারণা আমার হচ্ছে, তো ভালো হলো, তোমার সঙ্গে পরামর্শ করে কাজ করা যাবে। তো আমি ওকে অবহিত করলাম যে ডিসি আমাকে রিং করেছে, ডিসি পাবনা, এবং উনি আমাকে যেতে বলছেন। তো আমি ওকে বললাম যে এখন এখানে আমি যদি চলে যাই জেসিওর উপরে দায়িত্ব দিয়ে, সেটা একটা বিষয়, আমি নজরুলকে বলছি, এবং আমি যদি না যাই তাহলে তো এটা ঠিক হবে না, কারণ একজন ডিসি যখন আমাকে রিং করে বলছে যে আই হ্যাভ টু টেক ওভার দ্য ডিস্ট্রিক্ট অ্যাজ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আমি যদি সেখানে না যাই তাহলে তো এটা তো ঠিক হলো না। তো তারপরে দেখলাম যে আবার ডিসি সাহেবের রিং আসলো, আমি বললাম যে আই এম কামিং। বলে যে আপনি আসেন, আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি, আপনাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং শহরের যারা গণ্যমান্য ব্যক্তি তারা সেখানে উপস্থিত থাকবেন, তাদের সঙ্গে আপনি হাত মেলাবেন এবং আমার অফিসে এসে আমার চেয়ারে আপনি বসবেন, আমি পাশে বসবো। তারপর তো আমি নজরুলকে বললাম যে তুমি কি আমার সঙ্গে যাবে নাকি তুমি এখানে থাকতে চাও? আমি চাচ্ছিলাম যে নজরুল এখানে থাকুক, তাহলে একজন অফিসার এখানে দায়িত্বে থাকলো, কিন্তু সে বললো যে স্যার আমি যাবো। তা আমিও বললাম যে না চলো, তুমি পাবনার মানুষ, বরং সেটা ভালো হবে, তোমাকে দেখলে পাবনার মানুষ একটু সাহস পাবে। আমরা দুজনে চলে গেলাম, দেখি যে গার্ড অব অনার রেডি, এবং এসপি, পাবনার এসপি ওই সময় হিন্দু ভদ্রলোক ছিলেন, পরে উনি সারদা পুলিশ ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল হয়েছিলেন, নামটা এই মুহূর্তে আমার খেয়াল নাই। উনি আমাকে গার্ড অব অনার দিলেন, গার্ড অব অনার নেওয়া হলো। তারপরে রেড কার্পেট বিছানো ছিল এক সাইডে, পশ্চিম সাইডে, পূর্ব দিকে মুখ করে শহরের গণ্যমান্য ব্যক্তিরা, তাদের সঙ্গে আমি হাত মিলালাম। হাত মিলিয়ে আমি ডিসির অফিসে গিয়ে তার চেয়ারে আমি বসলাম। তারপর তো আমি ডিসিকে জিজ্ঞেস করলাম যে রক্ষী বাহিনীর যে এখানে ইউনিটটা আছে 4 রক্ষী বাহিনী ব্যাটালিয়ন, তাদের খবর কি? বলে যে ক্যাপ্টেন সাহেব, আমরা যতটুকু শুনেছি ওখানে যারা বাস ড্রাইভার ফিরে আসতেছে, তারা ওখানে কারফিউ জারি করেছে, কোনো বাস ঢাকার দিকে যেতে দিচ্ছে না এবং ঢাকা থেকে কোনো বাস পাবনার দিকে আসতে দিচ্ছে না, শহরের দিকে। তখন আমি কোথাও তো ডিসিশন খুব কুইক নিতে হবে আর কি, তো আমি কুইক ডিসিশন নিলাম এইটাই যে দেখি আমাদের তার রক্ষী বাহিনীর রিয়াকশনটা কি সেটা আমার জাজ করা দরকার। তখন আমি বললাম যে আপনি একজন ম্যাজিস্ট্রেট দেন আমাকে, এবং আমার এক সৈনিক মানে হাওয়ালদার তার পিছনে যাবে। আমি কিন্তু স্কট নিয়ে গেছি ওখানে 4 জন মানে স্টাউট লোক সৈনিকদের মধ্যে থেকে, আমি সেখানে উইথ ওয়েপন হাতিয়ার সহ আমি গার্ড নিয়ে গেছি আমার গাড়ির পিছনে। তারপর তো সৈনিককে আর পাঠানো হলো না। আমি পরে চিন্তা করে দেখলাম যে না, এটা রিয়াকশন হতে পারে যে সৈনিক আসছে এখানে ইউনিফর্মে। তো আমি বললাম যে আপনারা 2 জন লোক ওখানে পাঠান, তো কে যেতে পারবে? তো আমি সেখানে দেখলাম যে আই ওয়াজ ভেরি গ্রেটফুল যে ওইখানে যে মানে নেজারাতে ডেপুটি কালেক্টর আর কি, এনডিসি, উনি বললেন স্যার আমি যাব এবং আমার সঙ্গে আমি আরেকজনকে নিচ্ছি। আমি ঠিক আছে যান। তারা গেল, অনেক সময় ঘন্টাখানেক হয়ে গেল, তারা যাওয়ার পর ফিরে আসতেছে না, কিন্তু ওখান থেকে যাওয়া তো বেশি সময় লাগার কথা না। তো আমার ধারণা হলো যে
শেষ পর্যন্ত আমরা বোধহয় তাকে লস করে ফেললাম নাকি। তো যাই হোক, ঘণ্টাখানেক পরে তারা ফিরে আসলো, ফিরে এসে বললো যে স্যার ওখানে তারা কারফিউ জারি করেছে এবং কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না, যাইতে দিচ্ছে না। আমি আপনার কথা বলেছি যে আপনি ডিস্ট্রিক্ট মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি টেক ওভার করেছেন, এবং আমি এনডিসিকে বলে দিয়েছিলাম, ব্রিফ করে দিয়েছিলাম যে তুমি আমার সালাম দিবা তাকে। তো আর্মিতে সালাম দেওয়া মানে আসতে বলা, যে আমার সালাম ওখানে যে লিডার আছেন তাকে আপনি দিবেন এবং বলবেন যে দুপুরে আমাদের সঙ্গে উনি খাবেন। এদিকে ডিসি সাহেব আমাকে বলছে যে আপনি দুপুরে আমাদের সঙ্গে খাবেন। তো যাই হোক, এই বলে তো আমি ওদেরকে বিদায় করে দিয়ে আমি বসে আছি, শহরের গণ্যমান্য ব্যক্তিরাও আমার সঙ্গে বসে আছেন। এমন সময় আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আমি গার্ডদেরকে ডাকলাম, 2 জন গার্ড আরপি লাগানো আছে আর অফিসের ভিতরে 2 জন আমার 2 পাশে। আমি বললাম যে রকি বাহিনী লিডার সাহেব আসবেন। উনি টেলিফোন করলেন ওখান থেকে যে উনি আসতেছেন। আমি দেখো উনি পৌঁছার পরে তোমরা 5 মিনিট তাকে দাঁড় করে রাখবা, দাঁড় করে রেখে বলবেন যে স্যার একটু ব্যস্ত আছেন, আপনি একটু দাঁড়ান, পরে আমরা ক্লিয়ারেন্স নিয়ে আপনাকে ভিতরে যেতে দেব। আমি জাস্ট তার রিয়াকশনটা, তার প্রতিক্রিয়া কি এটা জানতে চেয়েছিলাম। আমার ওই সময় এটা ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে, আপনারা যেভাবে নেন, কিন্তু আমার ক্যাপ্টেন হিসেবে ওই সময় আমার সেটা মনে হয়েছিল। তো আমি দেখলাম যে সে আসলো, 5 মিনিট পর তাকে এন্ট্রি দেওয়া হলো, আসলো, সে স্যালুট করলো আমাকে এবং আমার পাশে তাকে আমি বসালাম। তখন আমি চিন্তা করে দেখলাম যে না, ঠিক আছে সবকিছু। তো আমি বললাম যে আলমগীর, তোমাকে আমি এই ডিস্ট্রিক্টের সিকিউরিটির দায়িত্ব দিচ্ছি, নিরাপত্তার দায়িত্ব দিচ্ছি, তুমি তোমার কোম্পানিগুলোকে বিভিন্ন মহকুমায় পাঠিয়ে দাও, সাব ডিভিশনে পাঠিয়ে দাও, এবং তুমি আমার সঙ্গে এখানে থাকো এবং তুমি এই দায়িত্ব নাও। যাই হোক, সে এটা মেনে নিল, তার কোম্পানিগুলোকে বিভিন্ন সাব ডিভিশনে পাঠিয়ে দিল। তখন আমি নিশ্চিন্ত হলাম যে না, আর সংঘাতের কোনো আশঙ্কা নাই। পরবর্তীতে সেখানে আমরা লাঞ্চ করলাম একসঙ্গে, এবং আমি ওখানে প্রায় 2 মাসের মতো, 3 বা 3 মাস হবে, আমার ঠিক এই সময় মনে নেই। তারপরে ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেল হলো, ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেল গঠন করা হলো, এবং মেজর বাশার, ওই সময় খন্দকার বাশার সাহেবের ছোট ভাই সম্ভবত, উনি আমার কাছ থেকে ডিস্ট্রিক্ট টেক ওভার করলেন ডিসিসির প্রধান হিসেবে, ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেলের প্রধান হিসেবে, এবং আমি রকি বাহিনী ওখান থেকে চলে গেল, এবং আমি পাবনা যে মডেল যোগদান করলো সেখানে, এবং আমরা আর্মস কালেকশনে নিয়োজিত হলাম। আজকে এই পর্যন্ত। এরপরে আমি এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।